ইসির নিবন্ধন পেল এনসিপি সহ ৩ দল। নির্বাচনী দায়িত্বের সুবিধার্থে শিগগিরই পুলিশ কমিশন অধ্যাদেশ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনভিত্তিহীন দলে ভর করে টিকে আছে সরকার, বলছে বিএনপি। রাজনৈতিক উত্তেজনা ঘিরে মতবিরোধ কাম্য নয়, মন্তব্য জামায়াতের। ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন। এবং আবাসন ব্যবসায়ীদের স্বার্থেই বারবার ড্যাপে পরিবর্তন, অভিযোগ নগরবিদদের। নতুন প্রস্তাবনাকে জনস্বার্থ বিরোধী হিসেবে আখ্যা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। নির্বাচন কমিশনের নিবন্ধন পেল নতুন 3টি রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টি, সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী ও আমজনগণ পার্টির নিবন্ধন বিষয়ে বুধবার গণবিজ্ঞপ্তি জারি করবে কমিশন। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। এদিকে ইসির দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির জন্য শাপলা কলি, আমজনগণ পার্টিকে হ্যান্ডশেক ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাচি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এমআর আসাদের রিপোর্ট। গেল বৃহস্পতিবার প্রতীক তফসিল সংশোধনের পর নতুন রাজনৈতিক দলের বিষয়েও সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে নতুন 3টি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির কথা জানান ইসি সচিব। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। জানান নতুন 3টি দলের জন্য প্রতীক বরাদ্দ দিয়ে এই বিজ্ঞপ্তি জারি হবে। আপত্তি নিষ্পত্তি শেষে আগামী সপ্তাহে নিবন্ধনের কাজ শেষ করবে কমিশন। এনসিপি চেয়েছে শাপলা কলি, আর একটা দল চেয়েছে কাচি, আর একটা দল তাদের প্রতীক পরিবর্তনের জন্য অনুরোধ করেছে। এটা 12 তারিখ পর্যন্ত সময়সীমার ভিতরে আমরা দাবি আপত্তি বা অভিমত পাবো। 12 তারিখের পরে 2-1টা দিন তো লাগবে। এদিকে এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 5 সদস্যের প্রতিনিধি দল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে পুলিশ বাহিনীর স্বাধীনভাবে কাজ করার সুবিধার্থে শিগগিরই পুলিশ কমিশন অধ্যাদেশ জারি করবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে কোর কমিটির সভা শেষে এমন তথ্য দিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে অবৈধ সুবিধা দিলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ, যদিও এর অনেকটাই নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক করে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচনের সময় কোনো পুলিশ সদস্য কাউকে বিশেষ সুবিধা দিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখ। যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। নবগঠিত ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির মাধ্যমে দায়িত্ব গাফিলতি বা পক্ষপাতমূলক আচরণ প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তিকে তখনই আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না, এইবার সাথে সাথে তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। এখনও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে উল্লেখ করে নির্বাচন ঘনিয়ে এলে এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, তো নির্বাচন বন্ধ হবে কেন? শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জিজ্ঞেস করেন। অন্তর্বর্তী সরকার জনভিত্তিহীন 2টি দলের ওপর ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
মির্জা আব্বাস। আওয়ামী লীগের রাতের ভোটের আদলে এই সরকারও কিছু একটা করে ফেলতে পারে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মঙ্গলবার নয়াপল্টনে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন মির্জা আব্বাস। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। স্বৈরাচারী হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই, দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি থেকে মনোনয়ন পাওয়া ব্যারিস্টার ইশরাক হোসেন এবং তানভীর আহমেদ রবিন। নতুন করে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, যে সংকল্প বিএনপি দেখিয়েছে, বিএনপি কথা বলছে, সেটি পূরণে আমরা দায়বদ্ধ থাকব। আমরা ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাআল্লাহ। দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, মানুষের অধিকার নিয়ে চিন্তা নেই, সরকার কেবল সংস্কারের কথা বলছে। সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বাংলাদেশকেই চায়নি তারা কিভাবে দেশের শাসনভার দাবি করে। 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 1996 এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা, বিদ্যুৎ কথা বলেছে। ওরা আজকে লম্বা লম্বা কথা বলে। যারা জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায়, যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে। এদিকে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত উমর ফাহমি। সাক্ষাতে বাংলাদেশ এবং মিশরের পারস্পরিক সম্পর্ক সহ আঞ্চলিক নানা ইস্যুতে আলোচনা হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে বলে আশা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক উত্তেজনা যেন মতবিরোধে রূপ না নেয় সে বিষয়ে দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কয়েকটি দেশ সফর শেষে মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা বলেন জামায়াত আমির। সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। অতএব মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য, এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনৈক্যে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চিন্তা করতে রাজি নই। জাতীয় সংসদ সহ সরকার পরিচালনা এবং দেশ গঠনের সর্বক্ষেত্রে প্রপোর্শনেট হারেই প্রবাসীরা ইনশাআল্লাহ তারা সেখানে অংশগ্রহণ করবেন, তাদের সেই জায়গাটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এনসিপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, সংস্কারের পক্ষে থাকা দলের সঙ্গে তাদের জোট হতে পারে। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, মুখে সংস্কারের কথা বললেও সংস্কারের পথ অবরুদ্ধ করে রেখেছে বিএনপি। সন্ত্রাসী কার্যক্রম, গডফাদারগিরি, এগুলো তো আমরা আগেই বলে আসছি। এগুলো যদি বন্ধ না করতে পারি, বাংলাদেশে আসলে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেতে পারবো না। সামান্য একটা সিটের কাছে, সামান্য কয়েকটা টাকার কাছে আপনারা নিজেদের পাগড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো কেউ বিক্রি করবেন না। তারা এমন একটা মহা সিরিয়াস ভাব ধরে থাকে যে তারা একেবারে জান কুরবান করে ফেলেছে এই সংস্কারের জন্য, কিন্তু পুরোটাই হচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা ছাড়া অন্য কিছু না।
অধস্তন আদালতের 3 শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায়। এছাড়া 2 শতাধিক বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে 20টির বেশি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। তবে সময় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন করেছেন বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। এর মাধ্যমে ভোটাধিকার হরণ করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। আর তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটের শুরু বলে মন্তব্য করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস। মঙ্গলবার 7ম দিনের আপিল শুনানির শেষে তারা এসব কথা বলেন। মেজবার রহমানের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সরগমন হাইকোর্ট। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে 7ম দিনের শুনানি শেষ হয়। পরে আইনজীবী জয়নুল আবেদিন জানান, বিদেশি আদলে খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ের আইনি ভিত্তি নেই। আপিল বিভাগে তা রিভিউ সুযোগ আছে। এই জাজমেন্টটি ইন দি আই অফ ল ইজ নট এ জাজমেন্ট। আপিল বিভাগ এই জাজমেন্টটি রিভিউ করার এখতিয়ার রাখে। এই জাজমেন্ট কোনো অবস্থাতে রেট্রোস্পেক্টিভ হবে না। আমরা প্রেয়ার করছি যে আপনারা যখন এই পূর্ণাঙ্গ জাজমেন্টটি দেবেন তখন ইট মাস্ট বি প্রসপেক্টিভ। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট শুরু বলে মন্তব্য করেন বিএনপির আরেক আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস। এর মাধ্যমে ভোটাধিকার হরণ করা হয়েছিল বলেও জানান তিনি। বিচারপতি এবিএম খায়রুল হক আমাদের বিচার প্রক্রিয়া বিচারাঙ্গনের প্রতিই প্রতারণা করেননি। আমি শব্দটা বলেছি ফ্রড, নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশন। পুরা জাতির পরে প্রতারণা, কারণ উনি জাতির পরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি ওনার রায় থেকে পড়ে শুনিয়েছি, জাতিকে গলাধকরণ করানো হয়েছে। আমি বলেছি এই অবজারভেশনের সঙ্গে একমত না, কারণ বাংলাদেশের মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পরে 1996 সালে এবং 2001 সালে নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে। এর আগে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। মিজবার রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, এই রায়ের মধ্য দিয়ে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। ছাত্র জনতাকে হত্যা কিংবা গুমের সঙ্গে জড়িত সবার বিচার হবে বলেও জানান মাহফুজ আলম। পতিত আওয়ামী লীগ সরকারের 14 বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে 2111 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণ করায় দুর্নীতি বেড়েছে বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। নাহিদ সিরাজি নিম্বের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনে ঝুঁকির তালিকায় 7ম স্থানে বাংলাদেশ। দুর্যোগ মোকাবিলায় প্রতি বছর বাংলাদেশকে $12 বিলিয়ন সহায়তা দেওয়ার কথা থাকলেও 21 বছরে বাংলাদেশ পেয়েছে মাত্র $1.2 বিলিয়ন। আওয়ামী লীগের শাসনামলে 14 বছরে অভ্যন্তরীণ উৎস থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 3,800 কোটি টাকা। এই অর্থ ব্যয়ে দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় 942টি প্রকল্পের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশ প্রকল্পই রাজনৈতিক প্রভাবে ব্যক্তি স্বার্থে নেওয়া হয়েছে। এতে উপেক্ষিত ছিল উপকূলীয় অঞ্চল। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় ইফতেখারুজ্জামান জানান, 14 বছরে এই খাতে 2100 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর সাথে জড়িত ছিল সরকারের ক্ষমতাবানরা। দুর্নীতির কারণে লস হয়েছে, ক্ষতি হয়েছে, যেটা হচ্ছে যে 54% মতো, অর্থাৎ মোট যে ব্যয়িত বা অর্থায়ন যেটা অংশটা করা হয়েছে অর্থ জলবায়ু তহবিল থেকে, ট্রাস্ট ফান্ড থেকে। তৎকালীন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ইফতেখারুজ্জামানের। 10টি গুরুত্বপূর্ণ মন্ত্রী
মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সেটির ট্রাস্টি বোর্ডের সদস্য। তার সাথে আরো অন্তত 5টি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্রণালয়ের সচিব বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড। অথচ এই প্রতিষ্ঠানের অর্থ সুরক্ষা করতে পারেনি সরকার এত বছর যাবৎ। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন পরিবর্তন করে দক্ষদের সদস্য করার সুপারিশ করে টিআইবি। স্বার্থের দ্বন্দ্বমুক্ত ব্যক্তিবর্গকে ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত করে এই প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানো দরকার বলে আমরা মনে করি। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে ড্যাব পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিকল্পনাবিদ ও পেশাজীবীরা। মঙ্গলবার দুপুরে ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, ড্যাপের নতুন প্রস্তাবনা জনস্বার্থ বিরোধী। এই পরিকল্পনায় ভবনের উচ্চতার পাশাপাশি জনসংখ্যার ঘনত্ব বাড়বে বলে মন্তব্য করেন তারা। মফিউর রহমানের প্রতিবেদন। বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের নতুন সংশোধন মন্ত্রিসভায় অনুমোদনের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আইনজীবী, শিক্ষক, পরিবেশ ও পরিকল্পনাবিদ সহ বিভিন্ন পেশাজীবীরা। মূল প্রবন্ধে ড্যাপের নানা অসঙ্গতি তুলে ধরেন ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। এই পরিকল্পনায় রাজধানীতে ভবনের উচ্চতার পাশাপাশি জনঘনত্ব বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জনঘনত্ব একটা প্যারামিটার, কিন্তু এই প্রশ্নটা যে ব্যবসায়ীরা চাইলে, তারা শিল্প ব্যবসায়ী, আবাসন, অনেক ব্যবসায়ী চাইলে কি পরিকল্পনা নিয়ে 900 করতে পারে, চাইলে কি কেউ জলাশয় ভরাট করে ইন্ডাস্ট্রি করতে পারে, চাইলে কি কেউ যেখানে আগে সবগুলো ভবন 5-6 তলা আছে সেখানে 14 তলা ভবন করা যায়। আবাসন ব্যবসায়ীদের যে প্রচন্ড চাপ, সেই চাপ অস্বীকার করা, চাপকে বাইপাস করার মতো ক্ষমতা রাজুকের নাই। বাসযোগ্য মহানগরী গড়তে 17 প্রস্তাবনা তুলে ধরা হয় নগর পরিকল্পনাবিদদের পক্ষ থেকে। ব্যবসায়িক স্বার্থগোষ্ঠীর অনৈতিক চাহিদা পূরণ করতে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালার ত্রুটিপূর্ণ পরিবর্তন প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এই প্রকল্প বাস্তবায়ন থেকে বিরত থাকার আহ্বান জানান অন্যান্যরা। আমরা এই অনুমোদন দেওয়ার কর্মকাণ্ডটাকেই প্রতিবাদ জানাই এবং তাদের শুভবুদ্ধির উদয় হোক এইটাকে আশা করি, এবং আমরা আশা করব যে তারা এই যে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে সেই সংশোধনের প্রস্তাব এখনই বাস্তবায়ন বা চূড়ান্ত করা থেকে বিরত থাকবেন। অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে উন্নত বিশ্বের আদলে নতুন পরিকল্পনা প্রণয়নের তাগিদও দেন তারা। আপনি 10 তলা বানিয়ে কোটিপতি হবেন, এটি রাষ্ট্রের দায়িত্ব নয়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচিত হলে ঢাকা 16 আসনে বসবাসকারী উর্দুভাষী ও নিম্ন আয়ের মানুষের জন্য স্থায়ী বাসস্থানের পাশাপাশি এলাকাকে জলাবদ্ধতা ও মাদকমুক্ত করা হবে বলে জানালেন ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। নিম্ন আয়ের মানুষের ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাসও দেন তিনি। মঙ্গলবার মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক এক করে 237টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক। ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক দল থেকে মনোনীত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, দল যে আস্থা ও বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে পালনের প্রতিশ্রুতি দেন। বিএনপি ঢাকা 16 আসন থেকে আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবং আমি স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। নির্বাচিত হলে রূপনগর ও পল্লবী এলাকার উন্নয়ন সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন আমিনুল হক। আল্লাহ পাক যদি আমাকে এই ঢাকা 16 আসন থেকে পল্লবী এবং রূপনগর থেকে ধানের শীষের প্রতীকে নির্বাচিত করে, সর্বপ্রথম আমি সেই উর্দুভাষীদের যে বৃহৎ জনগোষ্ঠী রয়েছে আমাদের বিভিন্ন এলাকায়, যে নিম্ন আয়ের মানুষ বসবাস করছে, তাদের জন্য স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এবং সেটা যত দ্রুত করা যায় ততই আমি মনে করি যে আমাদের এই অসহায় মানুষগুলোর জন্য সবচেয়ে বেশি কার্যকরিতা সুফল পাবে তারা।
এই সময় ঢাকা 16 আসনকে মাদকমুক্ত করার পাশাপাশি তরুণদেরকে খেলাধুলায় মনোযোগী করার কথাও জানান তিনি। মাদক থেকে সেই যুব সমাজকে দূরে রেখে আমরা মাঠে আকৃষ্ট করে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং আমাদের ভবিষ্যতে একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব। সবাইকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। আমি আমার এই নির্বাচনী এলাকার প্রত্যেকটি যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ সমাজ আমরা গড়ে তুলতে পারবো, একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলীতে 2 বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এতে অন্তত 20 জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় 2 অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার জানান, বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটছে। এছাড়া নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় অটোরিকশা চালক সহ 6 যাত্রী নিহত হয়। অন্যদিকে বাগেরহাটের রামপালে খুলনা মংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দিনাজপুরের হাট বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের আমন ধান, তবে বাজারে দাম কম হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন কৃষক। এদিকে ক্রেতারা বলছেন, বাজারে চালের সরবরাহ বেশি থাকায় ধানের দাম কম, ফলে কৃষকরা দাম পাচ্ছে না। ধানের লক্ষ্যমাত্রা অর্জনের কথা জানিয়েছে কৃষি বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জের হাটে চলছে জমজমাট ধান বেচাকেনা। ভোর থেকেই বিভিন্ন বাহনে করে কৃষকরা ধান নিয়ে আসেন হাটে। মহাসড়কের উভয় পাশে সারি সারি ধানের বস্তা, বস্তার মুখ খুলে পাশে দাঁড়িয়ে থাকেন কৃষকরা। সকাল থেকেই শুরু হয় কেনাবেচা, চলে সকাল 11টা পর্যন্ত। চলতি বছর আমদানি কিছুটা কম হলেও আমন আগাম জাতের বিনা 7, বিনা 17, বিনা 75 প্রতিমন বিক্রি হচ্ছে 1025 থেকে 1075 টাকা। এছাড়া পাথর ভাটা, কোটরাপাড়ি 1050 থেকে 1100 টাকা। পুরানো বড় সম্পা কাঠারি ও বগুড়া কাঠারি প্রতিমন বিক্রি হচ্ছে 1600 থেকে 1650 টাকা। কৃষকদের অভিযোগ, ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। এই হাটে বিক্রি হচ্ছে 2100 টাকা বা 2050 টাকা, এর চেয়ে বেশি কিছু দাম দিতে চায় না। ধান বেশি পোষায় না, সারের দাম বেশি, পাট কামালের বেশি, ধানের বাজার নাই, ড্যাম বাজার চলতেছে। আর আবাদ করতে যায় তো বহু খরচ। আবাদ ভালো আছে কিন্তু ধান তো বিক্রি হচ্ছে না, লস লাগতেছে আমাদেরকে। চালের দাম বেশি হওয়ায় ধান কিনে লাভবান না হওয়ার কথা জানান মিলার ও ব্যবসায়ীরা। আমরা কিনতেছি, আমাদেরও দাম কম, আমি চাউল বিক্রি করতে পারি না। চাউল বিক্রি করে কেরাসিন দিয়ে হ্যান ত্যান দিয়ে আমাদেরও পোষায় না। চালের বাজার খুবই খারাপ, এতে করে আমরা ব্যবসা টিকে রাখার জন্য টুকটাক করে কিনতেছি, কিন্তু এই বাজারে আমাদেরও লস। চলতি বছর ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছেন বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। এই বছরে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 96,509 মেট্রিক টন এবং আমরা ইতিমধ্যেই যেটা পেয়েছি 4.43 হচ্ছে আমাদের গড় ফলন। সম্পূর্ণ আমন আবাদটা আমরা কৃষক ঘরে তুলবে, তখন আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেই উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় ধানের ন্যায্য দামের প্রত্যাশা দিনাজপুরের চাষিদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মাহমুদুল হাসান জয় ও এবাদত হোসেন। একাদশের বাকি সদস্যরা হলেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, জাকের আলী অনেক, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সাদমান হোসেন ও হাসান মাহমুদ। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাইম হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। 11 নভেম্বর থেকে সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। ইসির নিবন্ধন পেল এনসিপি সহ 3 দল। নির্বাচনী দায়িত্বের সুবিধার্থে শিগগিরই পুলিশ কমিশন অধ্যাদেশ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনভিত্তিহীন দলে ভর করে টিকে আছে সরকার, বলছে বিএনপি। রাজনৈতিক উত্তেজনা ঘিরে মতবিরোধ কাম্য নয়, মন্তব্য জামায়াতের। 3 শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের।
চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন এবং আবাসন ব্যবসায়ীদের স্বার্থেই বারবার ড্যাপে পরিবর্তন, অভিযোগ নগরবিদদের। নতুন প্রস্তাবনাকে জনস্বার্থ বিরোধী হিসেবে আখ্যা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।